আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই জানেন ইতিমধ্যে ডাক্তার দীপু মনি, যিনি বা এই আওয়ামী লীগ গত ফ্যাসিস্ট রেজিমের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তিনটা বার তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন এবং শেখ হাসিনার কতটুকু আস্থাভাজন হলে তিনি মানে প্রত্যেক টার্মেই তিনি মন্ত্রী হন, সেটা আমরা জানি এবং বুঝি, এবং কারা মন্ত্রী হতে পারে। তো তিনি গ্রেফতার হয়েছেন ঢাকার মোহাম্মদপুর থানার একটা হত্যা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং তাকে আদালতেও তোলা হয়েছে। তো তার বিরুদ্ধে আজকে ঢাকা পোস্ট, দৈনিক ঢাকা ভিত্তিক একটা গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, তার একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্ট দেখে আমি রীতিমতো আসলে বাকরুদ্ধ, একদম বাকরুদ্ধ। এখানে কথা বলার মতো কিছু নাই। যেগুলো আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আমার মতো, আমরা যারা সাধারণ মানুষ, তাদের আসলে চোখ গিয়ে কপালে উঠবে। তো তারা একটি রিপোর্ট করেছে এরকম যে দীপু মনির দুর্নীতির আমলনামা। দুর্নীতির আমলনামা এখানে কি কি আছে? 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তিনি দখল করে ফেলেছেন। তার মধ্যে আমার নিজের বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আছে, সেখানে তিনি ট্রাস্টি বোর্ড গঠন করেছেন এবং সেই ট্রাস্টি বোর্ডে তার শুধু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় না, মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেই ট্রাস্টি বোর্ডে তিনি দখল করেছেন। সেই সমস্ত ট্রাস্টি বোর্ডে তিনি আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, আমলা এবং শিক্ষাবিদদের মাধ্যমে দিয়ে সেই ট্রাস্টি বোর্ড গুলা গঠন করা হতো এবং এর এর ওই এই সমস্ত ট্রাস্টি বোর্ড গুলার উপর তার একটা একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকতো। তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে, তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য তিনি 2 কোটি টাকা নিতেন এবং অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লক্ষ টাকা নিতেন। একটাবার আপনি চিন্তা করেন, তিনি দেশের শিক্ষামন্ত্রী, কোথায় তিনি দেশের শিক্ষা খাতের উন্নয়নের জন্য চিন্তা করবেন, কোথায় তিনি শিক্ষাবিদদের নিয়ে বসবেন, আমাদের শিক্ষা ব্যবস্থা কিরকম হওয়া উচিত, কতটুকু পরিবর্তন করা উচিত, কোন মেয়াদে কতটুকু কি রাখা উচিত, সেগুলো চিন্তা না করে তিনি অধ্যক্ষ নিয়োগের জন্য 50 লক্ষ টাকা আর ভিসি নিয়োগের জন্য তিনি নিচ্ছেন 2 কোটি টাকা। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্যভাবে উঠেছে যে পাবনা, তার নির্বাচনী এলাকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা আসলে গত ফেসিস্ট রেজিমের আন্ডারে প্রথম আলো একটা রিপোর্ট করেছিল। 300 এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে 359 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং সেটা তিনি সরাসরি তো তিনি করবেন না, তিনি সেটা করেছেন তার ভাইয়ের মাধ্যমে, এবং তিনি তার ভাইয়ের মাধ্যমে এই সমস্ত দুর্নীতি করেছেন। এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস যেটা, সেটা হলো সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে ভিসি নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি এর অভিযোগ, সেটা আসলে বিগত যারা শিক্ষামন্ত্রী ছিলেন, নুরুল ইসলাম নাহিদ সাহেব বলেন বা বিএনপির আমলের এহসানুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, তাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ছিল না যে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো অভিযোগ কখনোই ছিল না। এই নজির একমাত্র ডাক্তার দীপু মনি সৃষ্টি করে গেছেন। এবং তার বিরুদ্ধে আরেকটা অত্যন্ত, এটা তার ফিল্ডের ভিতরেও না, পদ্মা মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের একটা অভিযোগ তার বিরুদ্ধে আছে। তিনি তার ভাইয়ের মাধ্যমে সেটা করতেন এবং সেখানে চাঁদপুর না, সেটা লক্ষ্মীপুরের একজন চেয়ারম্যান ছিলেন, সেলিম খানের সাথে তার ভাইয়ের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ভিত্তিতে পদ্মা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের সাথেও তার ওই জড়িত থাকার অভিযোগ আসছে এবং বিভিন্ন নোট গাইড থেকে তিনি 3 মাসে পেতেন 50 কোটি টাকার কমিশন। এখন দুর্নীতির ফিরিস্তিরা আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো ছিলেন তিনি শিক্ষামন্ত্রী, কখনো পদ্মা মেঘনা যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন থেকে শুরু করে জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি, ভিসি নিয়োগে দুর্নীতি, অধ্যক্ষ নিয়োগে দুর্নীতি, ঢাকার যতগুলো কলেজ আছে সবগুলো কলেজে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও তিনি 50 লক্ষ টাকা করে কমিশন নেওয়ার অভিযোগ আসছে। একজন শিক্ষামন্ত্রী, তিনি কোথায় তিনি আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি চিন্তা করবেন, সেই জায়গায় তিনি এই সমস্ত দুর্নীতি কুকীর্তি আলাপ করে বেড়াচ্ছেন। এগুলো আসলে তিনি করছেন কেন? তিনি সেটা করার সুযোগ পেয়েছিলেন কিভাবে? পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আসলে গত ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে মনে করেন যারাই মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা এমপি হয়েছেন,
মানে দেদারসে উন্নতি, মানে দেদারসে নিজেদের উন্নতি করেছেন। আসলে তখন ক্ষমতাটা ছিল এরকম যে রাষ্ট্রটা তখন এমন ভাবে বিনির্মাণ করা হয়েছিল যে এটা আসলে মধ্যবিত্তদের জন্য না, নিম্নবিত্তের জন্য না, নিম্ন আয়ের মানুষদের জন্য তো না, ওই শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক মানুষদের জন্য। তারাই সুবিধা ভোগ করবেন, তারাই সবকিছু করবেন, তারাই ভিআইপি প্রোটোকল পাবেন, ভিআইপি সার্ভিস পাবেন, আর আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা শুধু চেয়ে চেয়ে থাকবো। এরকম একটা রাষ্ট্র তারা গত 15 বছরে বিনির্মাণ করেছিলেন। একজন শিক্ষামন্ত্রী যদি এই কুকীর্তির আলাপ আমরা শুনি, তাহলে আমরা 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 কোথায় যাব? আর এটার বিরুদ্ধে আমাদের কোনো অভ্যুত্থান ছিল, এবং আশা করা যায় ভবিষ্যতে কোনো শিক্ষামন্ত্রী, কোনো শুধু শিক্ষামন্ত্রী কেন, কোনো মন্ত্রী এইরকম অপকর্মে, এইরকম দুর্নীতিতে জড়াবেন না। তারা নিজেদেরকে স্বচ্ছ রাখবেন, তারা নিজেদের ইমেজটাকে ক্লিন রাখবেন, এটাই দাবি করব। আর আরেকটা যেটা সেটা বিষয় হচ্ছে, তাকে যখন তিনি আদালতে তোলা হয়েছিল, আমি একটা তীব্র নিন্দা জানাই, ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জানাই। তিনি একজন মহিলা, তিনি সাবেক একজন মন্ত্রী যেহেতু ছিলেন, বলতেই হচ্ছে তিনি একজন সাবেক মন্ত্রী ছিলেন, আর তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মহিলা, এবং আদালতে তাকে আইনজীবীরা তাকে হামলা করেছেন। আমি এটা তীব্র নিন্দা জানাই। তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এবং তিনিও তাকে ডিফেন্স করতে পারেন, তার ডিফেন্সের অধিকার আছে, ন্যায় বিচারের অধিকার আছে। তিনি আদালতে নিজেকে আত্মসমর্পণের জন্য তাকেও সুযোগ প্রদান করা হোক। আমি বলবো যে যারাই হামলা করতেছেন, যে হামলার নজিরগুলো আদালতে সৃষ্টি করতেছেন, এটা ভালো সংস্কৃতি না। আদালত প্রাঙ্গণে এইভাবে একজন নারীর উপরে, কিংবা সালমান এফ রহমানের উপরে বলুন, কিংবা আনিসুল হকের উপরে বলুন, এইভাবে যে হামলাগুলো হচ্ছে, এই হামলাগুলো আদালত প্রাঙ্গণে যেভাবে হামলাগুলো হচ্ছে, আদালত প্রাঙ্গণে যদি এইভাবে হামলা হয়, তাহলে মনে করেন যে মানে ন্যায় বিচারের যে নিশ্চয়তা, সে আমরা মানে সেখানে একটা কোশ্চেন মার্ক আসলে মানে থেকেই যাবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, মানে এই সমস্ত হামলা করে আসলে আমরা আসলে আওয়ামী লীগের, মানে আমরা আসলে আওয়ামী লীগ অর্থাৎ পতিত ফেসিস্ট শক্তির মতোই আমরা পরিচয় দিচ্ছি। আমরা আশা করি সেই পরিচয়টা আমরা দিব না। এটা অত্যন্ত মানবাধিকারের একটা লঙ্ঘন। আমরা আশা করি সে পথে আমরা আর কখনো হাঁটবো না। যার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগের বিরুদ্ধেই মামলা করা হবে। দীপমনির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে, তার বিরুদ্ধে সেই অভিযোগগুলো আমলে নিয়ে সে মামলা করা হোক, এবং তার ন্যায় বিচারটা নিশ্চিত করা হোক। রায় দিবেন আদালত, যাই দিবেন ন্যায্যতার ভিত্তিতে দিবেন। আমরা দেখব তার ট্রায়াল গুলো, আমরা দেখব, এবং সবারই ট্রায়াল আমরা দেখব। আওয়ামী লীগ সরকারের এমন কোন প্রতিমন্ত্রী বাকি নাই যাদের বিরুদ্ধে এই সমস্ত দুর্নীতি, অপকর্ম, অন্যায়, অবিচারের অভিযোগ উঠে আসেনি। তো আমরা আশা করি সবাই সবাই ন্যায় বিচার পাবেন। আর দয়া করে আদালত প্রাঙ্গণে এইভাবে অতর্কিত হামলাটা বন্ধ করেন। এটা গণতন্ত্রের জন্য কোনো সুফল না। আমরা যে গণ অভ্যুত্থান করেছি, যে গণতন্ত্রের জন্য যে আমরা যে গণ অভ্যুত্থান করেছি, সেই গণ অভ্যুত্থানের সাথে এই ধরনের গণতান্ত্রিক সংস্কৃতির সাথে এই ধরনের হামলাগুলো যায় না। সুতরাং আশা করি আপনারা এটা বন্ধ করবেন, এবং পরবর্তীতে আরো অনেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রীদেরকে তোলা হবে। তাদের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। এইভাবে যদি মানে একের পর একটা হামলা চলতে থাকে, তাহলে তো তারা কেউই আত্মসমর্পণের সুযোগ পাবে না, মানে বিচারটাই তো চলবে না। তো ধন্যবাদ সবাইকে।